ভারত চায় না ডক্টর ইউনূস বাংলাদেশে ক্ষমতায় থাকুক, বলছেন ফয়জুল করিম। জানাবো রাজনীতিবিদদের প্রশ্ন, ৯০ দিনে নির্বাচন কেন নয়। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি না, রোডম্যাপ দাবি করেছি, বলছেন সালাউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানাবো আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভারত চায় না ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতায় থাকুক, বলছেন ফয়জুল করিম। সংস্কারের বাইরে ডক্টর ইউনূসের সরকারকে যারা নামাতে চান তারা এদেশের রাজনীতি করেন না, তারা দিল্লির ও রয়ের রাজনীতি করেন। তারা দেশ ও জনগণ ও মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ভারত কোনো অবস্থাতেই চায় না ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের গদিতে থাকুক। ভারত সরকার কোনোভাবেই তাকে মেনে নিতে পারে না। ইউনূস সরকার ভারতের গোলামি থেকে আমাদেরকে মুক্তি করার চেষ্টা করেছে। ভারতের গোলামি থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন। এটি ভারত কোনো অবস্থাতেই সহ্য করতে পারছে না। এজন্য আমাদের দেশের কিছু মানুষের উপর সোয়ার করে ক্ষমতার প্রলোভন দেখিয়ে তারা ইউনূস সরকারকে পদত্যাগ করার জন্য বাধ্য করতে চাচ্ছে। এদেশের জনগণ সচেতন, কোনো অবস্থাতেই রয়ের ফাঁদে দেশের জনগণ পা দেবে না। ডিসেম্বরে নির্বাচন দেওয়া উচিত, সেনাপ্রধানের এমন বক্তব্য নিয়ে ফয়জুল করিম বলেন, সেনাপ্রধানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। সেনাপ্রধান তার দায়িত্ব পালন করাই উচিত। সেনাপ্রধানের দায়িত্ব হলো দেশকে রক্ষা করা, দেশের রাজনীতি করা তার দায়িত্ব নয়। আমরা অনুরোধ করব তিনি তার দায়িত্ব পালন করবেন, যা তার দায়িত্ব না। অনধিকার চর্চা তিনি করবেন না। করিডোর নিয়ে তিনি বলেন, ভারতের কোনো প্রেসক্রিপশন আমাদের দেশের জনগণ বাস্তবায়ন করবে না। যদি মানবিক করিডোর ভারতের পক্ষে হয় আমরা নাই, যদি দেশের পক্ষে হয় আমরা আছি। আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করব, আমরা ভারতের স্বার্থে কাজ করব না। ভারত যতটুকু আমাদেরকে স্বার্থ দেবে আমরাও ততটুকু তাদের স্বার্থ দেব। একতরফা ভারত কোনো স্বার্থ পাবে না, সুবিধা ভোগ করতে পারবে না। আমাদেরকে সুবিধা দেবে, আমরাও সুবিধা দেব। আমাদেরকে সুবিধা দেবে না, আমরা তাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করব। রাজনীতিবিদদের প্রশ্ন, ৯০ দিনে নির্বাচন কেন নয়। ৩ মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে পারলেও অন্তর্বর্তী সরকার এরই মধ্যে ৩টি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ পার করেও এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। এজন্য দেশে নানান ধরনের রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনীতিবিদরা। কয়েকটি রাজনৈতিক দলের নেতা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকার চাইলেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে পারে, কিন্তু তাদের মধ্যে সেই সদিচ্ছা দেখা যাচ্ছে না, বরং নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, সরকার কিছু সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করতে চাচ্ছে। এটা ঠিক নয়। যেসব সংস্কারের কথা বলা হচ্ছে তা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করে জাতীয় নির্বাচন সম্ভব। রাজনীতি বিশ্লেষকরা জানান, বাংলাদেশে এখন পর্যন্ত 6টি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। এ ব্যবস্থা 1990 সালে রাজনৈতিক সংকট নিরসনে প্রবর্তিত হয়। 2011 সালে বাংলাদেশ সরকার এই ব্যবস্থা বাতিল করে এবং পরবর্তী নির্বাচনগুলো নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় মূলত নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের আওতায় নির্বাচন পরিচালনার জন্য। 1990 সালে, 1996 সালে, 2001 সালে, 2006 সালে ও 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়। এর মধ্যে 1990 সালে তত্ত্বাবধায়ক সরকার 83 দিনের মধ্যে, 1996 সালে 74 দিনের মধ্যে ও 2001 সালে 78 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসে। তখন নির্ধারিত 90 দিনের মধ্যে নির্বাচন হয়নি। ওই সময় সংবিধান লঙ্ঘন হয়েছিল, তবে পরিস্থিতি ছিল জটিল ও অস্থির। রাজনীতিবিদদের দাবি, বর্তমান সরকার নির্বাচনের ব্যাপারে গড়িমসি করছে কয়েকজন উপদেষ্টার পরামর্শে। তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। বিশেষ করে তাদের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন মহল থেকে এরই মধ্যে প্রশ্ন তোলা হয়েছে। এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমান সরকার এরই মধ্যে 3টি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ পার করেছে, কিন্তু 10 মাস পরেও রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে আশ্বস্ত করতে পারছে না। তার মানে নির্বাচন নিয়ে এখনো সন্দেহের দোলাচল চলছে। সরকারের উদ্দেশ্যে তিনি নানান ধরনের সন্দেহ দেখা দিয়েছে। তিনি বলেন, বিদ্যমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সমাধান হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। তারা এখন এমন সব এজেন্ডা নিয়ে হাজির হচ্ছেন যেগুলো অন্তর্বর্তী সরকারের এখতিয়ারের বাইরে। সরকারের এক এক উপদেষ্টা এক এক বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছেন। এতে বোঝা যাচ্ছে তাদের নিজস্ব অন্য কোনো এজেন্ডা রয়েছে। মানুষ বিশ্বাস করছে সংস্কার ও নির্বাচনের বাইরেও তাদের অন্য কোনো এজেন্ডা আছে।
একই প্রসঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বর্তমান সরকার ইচ্ছা করলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারে। তারা ইচ্ছা করছেন না, এই কারণে নির্বাচন দিতে পারছেন না। আমার জানা মতে নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়ে রয়েছে। সরকার যদি তাদের শুধু বলে আপনারা নির্বাচনটা আয়োজন করেন, তারা করতে পারে। আমরা শুধু নির্বাচন চাই না, আমরা চাই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন। সেটাও এই সময় খুবই সম্ভব। আসলে এসব নির্ভর করছে সরকারের উপর। তিনি বলেন, আমরা ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি সম্প্রতি রাজনৈতিক যে উত্তাল পরিস্থিতি, সেই পরিপ্রেক্ষিতে কোনো উপদেষ্টা বলার চেষ্টা করছেন আমরা শুধু নির্বাচন করার জন্য আসিনি। আসলে তাদের বক্তব্যে সংকট তৈরি হচ্ছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে না পারায় বর্তমান সরকারের দক্ষতা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানান বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, নির্বাচন বিলম্ব করার এক ধরনের ইচ্ছা রয়েছে এই সরকারের। বিভিন্ন কারণে তারা যথাসময়ে নির্বাচন দেওয়ার ব্যাপারে আগ্রহী নয়। আমরা মনে করি নির্বাচন দিতে একটি অন্তর্বর্তী সরকারের 3 মাসের বেশি সময় নেওয়ার কোনো কারণ নেই। নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হবে। নির্বাচন বিলম্বিত হলে নানান ধরনের সংকট তৈরি হবে। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি না, রোডম্যাপ দাবি করেছি, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এমনকি এখন পর্যন্তও চাচ্ছি না। ওনার কাছে আমাদের নির্বাচনের একটা রোডম্যাপ দাবি করেছি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা গণতন্ত্র চাই এবং সাংবিধানিক অধিকার চাই, আর সেজন্যই আমরা বারবার নির্বাচনের তাগিদ দিয়েছি, আর এটা আমাদের দায়িত্ব। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এমনকি এখন পর্যন্ত চাচ্ছি না, কিন্তু ওনার কাছে আমরা একটা রোডম্যাপ দাবি করেছি। আমরা বিভিন্নভাবে বুঝতে পারছি যে এই সরকারকে নানাভাবে ভুল বোঝানো হচ্ছে। আমাদের বিষয়ে বলা হচ্ছে যে আমরা এই সরকারকে কাজ করতে দিতে চাচ্ছি না, এটা সঠিক নয়। আমরা বলেছি এদেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয়। আমরা বলেছি এদেশের সার্বভৌমত্ব নিয়ে যেন কোনো প্রকার ছেলেখেলা না করা হয়। এদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো বিষয়ে যেন জাতীয় ঐক্যমন্ত্রীর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই কথাগুলোই আমরা জাতীয় স্বার্থে রক্ষার্থে বলেছি। তিনি বলেন, শেখ হাসিনা এমন জঘন্য হত্যাকারী যে সে রাতের অন্ধকারে সমস্ত আলো পানি নিভিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। জুলাই হত্যা, গণহত্যা সহ বাংলাদেশের সকল হত্যাকাণ্ড নিয়ে তারা ন্যূনতম অনুশোচনা বোধ করে না। দোষ স্বীকার করেন, ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু এসব না করে উল্টো অভ্যুত্থানকারীদের তারা অপরাধী তকমা দিচ্ছে। কত বড় সাহস তাদের! গণহত্যার বিচার করতে হলে আরও ট্রাইব্যুনাল গঠন করতে হবে মন্তব্য করে সালাউদ্দিন বলেন, আমরা এখন যে অবস্থায় আছি তাতে যদি সকল শহীদদের বিচার চাই তাহলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো আরও ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তা না হলে দ্রুতই বিচার কার্য সম্পন্ন করা যাবে না। তবে বর্তমানে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত কোনো বিচার কার্য দৃশ্যমান নয়। আমরা আশা করব বিচার কার্য যেহেতু সময় সাপেক্ষ, তবুও খুনি হাসিনার আমলে সংগঠিত একটি মামলা হলেও যেন বিচার কার্য শেষ হয়েছে এটা আমরা দেখতে পারি। 2013 সালে শাপলা চত্বরের ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে এর শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দোষীদের বিচার করা সহ 7 দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।